জিক্সার এফআই এবিএস 2,40,000 টাকা, এফজেড ভার্সন 3 2,35,000 টাকা, এনএসআর 4V এর কার্বোরেটর এবিএস মডেল 2 লাখ টাকার নিচে, এফজেড ভার্সন 2 2 লাখ টাকা, হর্নেট সিবিএস 1,90,000 টাকা, এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক 1,70,000 টাকা এবং জিক্সার মনোটোন 1,67,000 টাকা। কি ভাবছেন স্বপ্ন দেখতেছি? আসলে না, এই বাস্তবতা আমরা সবাই দেখে এসেছি। এটা হচ্ছে 2020-21 সালের যে বাইকগুলোর নাম বললাম ওই বাইকগুলোর প্রাইস। এখন শুনে মনে হচ্ছে কত কম ছিল, তাই না? লাস্ট 4-5 বছরে কোনো ব্র্যান্ডের বাইকের দামই কিন্তু কমেনি, দাম শুধু বেড়েছে। জিক্সার এফআই এবিএস 2,40,000 জায়গায় 2,80,000 টাকা, এফজেড ভার্সন 3 বিএস4টা লাস্ট প্রাইস ছিল 2,65,000 টাকা পর্যন্ত। এরপরে ডিলাক্স আসে যেটা 2,65,000 থেকে শুরু করে 2,80,000 পর্যন্ত গিয়েছিল। লাস্ট লঞ্চ হয় এফজেড ভার্সন 4 যেটার প্রাইস 2,99,000 টাকা। এনএস এখন আর নেই, ওটাকে রিপ্লেস করে নতুন N160 এসেছে। এফআই উইথ ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে 2,80,000 টাকা এখনকার প্রাইস। 4V কার্বোরেটর এবিএসটা এখন 2,47,900 টাকা, আর এফআই এবিএসটা 2,74,900 টাকা। এফজেড ভার্সন 2 এখন 2,35,000 টাকা। হর্নেট সিবিএস এখন মার্কেটে নেই, হর্নেট 2.0 এর প্রাইস 2,90,000 টাকার কিছু কম। এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক এখন 2,92,000 টাকা, টুইন ডিস্ক উইথ এবিএস 2,32,000 টাকা, এফআই এবিএস 2,40,000 টাকা। আর জিক্সার মনোটোন হেভি ডিমান্ড এখন বাইকটার, প্রাইস এখন 2 লাখ থেকে 2,05,000 মধ্যে চলে। এখন কথা হচ্ছে এই কয়েক বছরে বাইকগুলোর দাম এত বেশি বাড়ার কারণ কি, আর নতুন ব্র্যান্ডগুলা কিভাবে 200 সিসি থেকে 350 সিসি বাইকগুলা আমাদের পছন্দ মতো দামে দিচ্ছে। নতুন ব্র্যান্ডগুলা পারলে R15 GSXR CBR এগুলোর প্রাইস কেন কমতেছে না? আজকের ভিডিওতে আপনাদেরকে এইসব কোয়েশ্চেনের অ্যান্সার দিব অ্যান্ড তার সাথে ভ্যালিড কিছু রিজন বলবো যে জন্য বাইকের প্রাইস বেড়েছে। আগেই বলে রাখি, 1-2 লাইন শুনে জাজ না করে, আশা করি সবগুলো লাইন শুনে আপনার ওপিনিয়ন দিবেন। ওকে, প্রাইস বাড়ার প্রথম রিজন যদি বলি তাহলে সেটা হচ্ছে ডলার রেট। লাস্ট কয়েক বছরের ডলারের দাম মোটামুটি ভালোই বেড়েছে। আমার নিজের ইনকাম ডলারে, এই জন্য টাইম টু টাইম আমি আপডেট রাখি। 2022 সালের শুরুর দিকে $1 বদলে দিত 84 টাকার মতো, সেখানে এখন $1 বদলে টাকার রেট চলে 120 থেকে 121। মানে 3 বছর আগের 84 টাকা আর এখনকার 120 টাকা একই কথা। আমাদের দেশে ম্যাক্সিমাম বাইক আসে ইন্ডিয়া অথবা চায়না থেকে, এর বাইরে ইন্দোনেশিয়া আর থাইল্যান্ড থেকেও কিছু বাইক আসে। বাইরে থেকে বাইকগুলো কিনে আনার জন্য এখন আগে থেকে টাকা বেশি লাগে, এটা একটা বড় রিজন সবগুলা বাইকের প্রাইস বাড়ার। ডলার রেট হিসেবে 2022-এ যে বাইকের প্রাইস 2 লাখ টাকা ছিল ওই বাইকটার এখন প্রাইস হওয়ার কথা 2,85,714 টাকা। এখন এই হিসাব শুনে মনে হচ্ছে এখন প্রাইস ঠিকই আছে, তাই না? ওয়েল, এখানে ইন্টারনাল আরও কিছু বিষয় আছে। প্রোগ্রেসিভ সিকিউরিটির দিকে গিয়েছে অনেকগুলো ব্র্যান্ড, যে জন্য বাইকের দাম কিছুটা কমাইতে পারছে ট্যাক্স রেটের জন্য। বাট ডলারের যেই হারে বাড়ছে ওই হারে 2-4% ট্যাক্স কমে কোনো লাভ হয় নাই, দিন শেষে সবগুলো বাইকের প্রাইস বেশি হয়েছে। এখন ব্র্যান্ডগুলো যদি আপনাকে এক্সকিউজ দিয়ে থাকে যে ডলার রেটের জন্য দাম বাড়ছে, তাহলে এটা কিন্তু খুব ভ্যালিড একটা রিজন দিয়েছে আপনাদেরকে এক্সকিউজ হিসেবে। কারণ খেয়াল করে দেখবেন সবগুলা ব্র্যান্ডের বাইকেরই প্রাইস বাড়ছে। যদি কমন রিজন না হতো তাহলে দেখতে পারতেন কোনো একটা ব্র্যান্ড ঠিকই দাম কমিয়ে মার্কেট ধরে নিত, পরে বাকি ব্র্যান্ডগুলোও একই রাস্তায় আসতো। এখন এই ভিডিওটা আমি কোনো একটা ব্র্যান্ডের জন্য বানাচ্ছি না, তো স্পন্সর্ড হওয়ার কোনো রিজন নাই, কারণ সবগুলা ব্র্যান্ড একসাথে এসে আমাকে বলবে না যে ভাইয়া তোমাকে টাকা দিচ্ছি একটা ভিডিও করো। আমি শুধু আমার অ্যানালাইজেশনটুকু তুলে ধরতেছি। এখন ডলার রেটের অপোজিটে আপনার যদি বলার কিছু থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে বলে যেতে পারেন। এখন বলি নতুন ব্র্যান্ডগুলো কিভাবে আমাদের পছন্দ মতো প্রাইজে বাইক দিচ্ছে। 166 থেকে 375 সিসি পর্যন্ত বাইক যখন বাংলাদেশের রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় তখন কিন্তু আরও একটা নতুন রুলস দেওয়া হয়, বাইক সিবিইউ আনা যাবে না, কিছু একটা বাংলাদেশে বানাতে হবে, তারপরেই বাইক মার্কেটে লঞ্চ করা যাবে। সিবিইউ সিকিউরিটি জিনিসটা নেক্সট পয়েন্টে বোঝাবো। এই রুলসটার জন্যই কিন্তু এখনো মার্কেটে আমরা খুবই লিমিটেড হায়ার সিসি বাইক পেয়েছি। সিবিইউ পারমিশন থাকলে এতদিনে দেখা যেত প্রায় সব হায়ার সিসি বাইক বাংলাদেশে চলে আসতো, সেটা হোক অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি। এখন এটা সুবিধা হচ্ছে ট্যাক্স কমার জন্য রয়্যাল এনফিল্ডের মতো বাইক আমরা 3,40,000 টাকার স্টার্টিং প্রাইসে পাচ্ছি, যদিও রয়্যাল এনফিল্ড এখন মনে হয় প্রাইস কিছুটা বাড়ায় দিছে। আর সিএফ মোটো SR 300 এর মতো বাইক পাচ্ছি 4,58,000 টাকায়। এগুলো সবই হচ্ছে বাইকগুলো সিবিইউ আনা যাবে না দেখে। এখন এটার অসুবিধা একটাই, বাইক আসতে লেট হচ্ছে, বাট লেট হলেও কম প্রাইসে যেন পাই এটাই আমাদের আশা। লেট হওয়ার মেইন কারণ হচ্ছে সবগুলো ব্র্যান্ড এখন কাজ করতেছে নতুন অ্যাসেম্বলি লাইন বানানোর জন্য, অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যাপার অ্যান্ড একটু টাইমের ব্যাপার। 2025 সালে মানে এই বছর হায়ার সিসি তেমন কোনো বাইক লঞ্চ হয় নাই, বাট 2026 সালের কাছাকাছি এসে বা যখন 2026 সাল পড়ে যাবে তখন দেখা যাবে অনেকগুলো হায়ার সিসি বাইকই মার্কেটে চলতেছে। এরপরে আসি ট্যাক্স রেটের ব্যাপারে। আমরা আসলে বাইকের ট্যাক্স কয় রকম হয় এই বিষয়টাই অনেকে জানি না। বাংলাদেশে এখন সিবিইউ বাইকের ট্যাক্স গুগলে সার্চ করলে দেখা যায় 150%-এর উপরে। সিবিইউ মানে হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট,
মানে যেমনে আপনি ডেলিভারি পাচ্ছেন বাইকটা বাংলাদেশে অমনেই আসছে। এর নিচে হচ্ছে সেমি নকডাউন ইউনিট এসকেডি, কমপ্লিট নকডাউন ইউনিট সিকেডি এবং তার পাশাপাশি প্রোগ্রেসিভ সিকেডি। সবগুলোর ট্যাক্স রেট আলাদা, মানে ধরেন সিবিইউ বাদে যত বাইক আছে প্রায় সব বাইকেরই ট্যাক্স রেট আলাদা। ধরেন দুইটা বাইকের প্রাইস বাংলাদেশে সেম, এর মানে কিন্তু এইটা না যে দুইটা বাইক সেম ট্যাক্স দিয়ে এসেছে বা দুইটা বাইকের প্রোডাকশন কস্ট সেম। অনেক ব্র্যান্ড আবার ট্যাক্স ফাঁকি দেয়, দিয়ে আবার ধরাও খায়, পরে আবার জরিমানাও দেয়। উপরে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, এটা দেখলে আপনারা বাদ বাকি বিষয়গুলো বুঝতে পারবেন। আর এই ট্যাক্স রেটের ব্যাপারে বিস্তারিত জানার জন্য গুগল তো আছেই। আরেকটা কোয়েশ্চেন আশা করি সবার মাথায় ঘুরে, এখনও R15 CBR এই দুইটা বাইক সিবিইউ কেন আনা হয়? এই দুইটা বাইক এতদিনেও বাংলাদেশের মার্কেটে সিকেডি কেন করা হলো না? ওয়েল, একটা কমিউটার বাইকের থেকে একটা স্পোর্টস বাইকের অ্যাসেম্বলিং একটু বেশি কঠিন, এই জন্য কোম্পানিগুলো চায় না এত প্যারা নিয়ে সিকেডি আনতে। এইদিকে আবার সুজুকি একটু ভালো কাজ করেছিল GSX একটা সিকেডি এনে। সিকেডি হওয়ার পরে প্রাইস কমেছিল 50,000 টাকার মতো, মানে 4 লাখ টাকার বাইক 3,50,000 টাকা হয়ে গিয়েছিল। এই প্রাইস এখন আবার বাড়তে বাড়তে R15 ভার্সন 3 সিবিইউ এর প্রাইসের কাছাকাছিই চলে গেছে। 50 টাকার ডিফারেন্স দুইটা বাইকের মধ্যে। CBR 150 অফিসিয়ালটা আবার 6 লাখ টাকা। বাই দ্য ওয়ে, আমাদের কাছেও কিন্তু একটা CBR আছে সেল করার জন্য। ডিটেলস জানার জন্য আপনারা মোটো শেডে নক করতে পারেন। আস্কিং প্রাইস বলে দিচ্ছি, এটার আস্কিং প্রাইস হচ্ছে 3,80,000 টাকা, আর এখানে আমার কমিশন হচ্ছে 5,000 টাকা। না মানে লোকজন তো আসলে মনে করে যে এরকম একটা ভিডিও করে কীরকম কমিশন পাওয়া যায়, তো সেই হিসেবে আর কি বলে দিলাম যে এখানে আমার কমিশন 5,000 টাকা। আর বাদ বাকি অন্য ভিডিও করে কেমন কমিশন পাই ওইটার আলাপেও আসতেছি। আসুন এখন আবার পয়েন্টে আসি। স্পোর্টস বাইকগুলো সিবিইউ এর বদলে সিকেডি আনতে গেলে আবার নতুন করে একটা অ্যাসেম্বল প্ল্যান্ট বানাইতে হবে। এখন হোন্ডার যদি আপনি সেলস রিপোর্ট দেখেন তাহলে দেখবেন অফিসিয়াল সিবিআর প্রত্যেক বছর কয়টা সেল করে, এই কয়টা বাইকের জন্য আলাদা একটা প্রোডাকশন লাইন বানানো। এইটা হোন্ডার জন্য একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে যায়, যে ইনভেস্টমেন্ট থেকে প্রফিট করার রাস্তা হোন্ডা আপাতত দেখতেছে না। ইয়ামাহার ক্ষেত্রেও সেম কাহিনী। এই ঝামেলার জন্য কোম্পানিগুলো সিকেডি আনতে চায় না স্পোর্টস বাইকগুলা। অ্যান্ড আরও একটা মজার বিষয় হচ্ছে আপনার কাছে সেলও করতে চায় না। বাস্তবতা হচ্ছে যে ইয়ামাহা, হোন্ডা, সুজুকি কেউই চায় না ঘরে ঘরে R15 CBR GSX-R থাকুক। তারা চায় আপনারা আরও বেশি করে AFZ, জিক্সার অ্যান্ড হর্নেট কিনুন, অ্যান্ড এটাই হওয়া উচিত। বাট হায়ার সিসি পারমিশনের পরে সিনগুলো একটু চেঞ্জ হবে। সামনে মেবি এগুলো সিকেডি করাই লাগবে। কোম্পানি এগুলো ডিসকন্টিনিউ করে দিবে অথবা সিকেডি করবে, কিছু একটা তো করতেই হবে। কারণ ইয়ামাহারও R3 আনা লাগবে, হোন্ডারও CBR 250RR আনা লাগবে। ওগুলো সিকেডি এনে R15 আর CBR 150 সিবিইউ রাখবে না। হায়ার সিসি সব বাইক সিকেডি আসলে ধীরে ধীরে দেখা যাবে মার্কেটে চলা এখনকার সব বাইকও সিকেডি হয়ে যাবে। এখন আসি ওই ব্যাপারে যেটা নিয়ে সবাই আমাদেরকে দোষ দেন যে কোম্পানিরা নাকি আমাদেরকে টাকা দিয়ে দিয়ে বাইকের দাম বেশি রাখতেছে। এখন এরা নিয়ে যে আপনাদের কি বলবো, সব কোম্পানিরই একটা ফিক্সড বাজেট থাকে মার্কেটিং এর জন্য। এর মধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ কোম্পানি যাকে যাকে ভালো লাগে তাদেরকে নেয়, অ্যান্ড অবভিয়াসলি আমরা টাকা পাই। বাট এই টাকাটা কিন্তু কন্টেন্ট বানানোর জন্য পাই, ফেক কিছু বলার জন্য না। বাইকিং জগতে ফেক প্রমোশন বলতে কিছু নাই। আমি যেটা বলবো আপনি ওটা টেস্ট করার সুযোগ পাবেন। বাইক আপনার আশেপাশেও কেউ না কেউ কিনবে, তো মিথ্যা বলে আমি যাবো কই? আর এমন টাকাও আমাদের দেওয়া হয় না যে একটা অবাস্তব অ্যামাউন্ট। একটা কন্টেন্ট বানানোর জন্য যেরকম খরচ হওয়ার কথা ওরকম টাকাই দেওয়া হয়, বাড়তি কোনো টাকা না। মাঝে মধ্যে আমরা এই কনসেপ্ট শেয়ার করি, অ্যান্ড একটু ডিফারেন্ট কিছু হলে কোম্পানির কাছে ভালো মনে হলে কোম্পানি সেই হিসাবে বাজেট দেয়। এখন এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কাজ আমাকে না দিলে অন্য কাউকে দিবে, কোনো ইনফ্লুয়েন্সারকে না দিলে অন্য কোনোভাবে হলেও কোম্পানি এই কাজটা মার্কেটিংয়েই খরচ করবে, কারণ এটা কোম্পানির মার্কেটিং বাজেট। আপনি যেই বাইকই কিনেন না কেন, কিংবা আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন, এটার সাথে আমার টাকা পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। আর সব ব্র্যান্ড থেকেই কম বেশি কাজ আসে, তো আজকে যে আমি কাউকে ভালো বলে কালকে আবার তাকে খারাপ বলবো, কিংবা আজকে আমি খারাপ বলতেছি কালকে টাকা দিলে আবার আমি তাকে ভালো বলবো, এরকম কোনো ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে কেউ বের করতে পারবেন না। অনেকেই দেখি আমাকে হর্নেটের কথা বলে, যে হর্নেট 2.0 প্রথম ভিডিওটাতে নাকি আমি হর্নেটের অনেক ব্যাড সাইড বলেছিলাম, যেগুলো হর্নেট 2.0 সেকেন্ড ভিডিওতে আমি বলি নাই। আপনাদের জন্য ক্লিয়ারলি বলে রাখি, দুইটা ভিডিওই কোম্পানি থেকে কোনো রকম টাকা না নিয়ে করা, অ্যান্ড দুইটা ভিডিওই এখনও ইউটিউবে আছে। তো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, এরকম কোনো লাইন বের করে দিন দুইটা ভিডিও থেকে যে আমি প্রথম ভিডিওতে একরকম বলেছি এবং সেকেন্ড ভিডিওতে অন্যরকম। সেকেন্ড ভিডিওটার টাইটেলই ছিল 5টা এরকম রিজন যেটার জন্য আপনি হর্নেট কিনবেন। অবশ্যই সেখানে আমি কোনো ব্যাড সাইড বলবো না। ভিডিওটা দেখার আগে যদি এক লাইনের টাইটেলটা পড়ে নেন, তারপরেও অনেকটুকু ধারণা পাওয়া যায় যে ভিতরে আমি কি বলবো। আরও ভালোভাবে বোঝাই, কোনো বিয়ের অনুষ্ঠানে তো লেখা থাকে না যে অমুকের শূন্যতে খাতনা তমুকের শূন্যতে খাতনা, তাই না? বিয়ের দাওয়াতের কার্ড যদি আপনি পান, ওখানে গিয়ে বিয়ের অনুষ্ঠানই দেখবেন। সেরকমই টাইটেল আপনি যা পড়বেন ভিতরে কন্টেন্ট তাই পাবেন। টাইটেলের সাথে মিল না থাকলে তখন বললেন। ওকে, আশা করি আজকের আলোচনায় আপনারা অনেক কিছুর অ্যান্সার পেয়ে গেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.